আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঘরের মধ্যে থেকে সারাদিন নিশ্চয়ই আনন্দ এবং বিনোদনের মধ্যে কাটিয়েছ। অনলাইন ক্লাসে মাঝে মাঝে তোমাদের বিভিন্ন টিচারের ক্লাস করতে হয়, একটু খেলাধুলা করতে হয় ঘরের মধ্যে, এছাড়া বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো হ্যাঁ, অবশ্যই তোমরা কিন্তু বাইরে যাবে না। এবার ঈদের আনন্দ যেমন ঘরের মধ্যে থেকে করেছো, ঠিক ঠিক তেমনিভাবে ঘরের মধ্যে থেকে একদম স্বাস্থ্যবিধি মেনে সময় পার করবে। মা বাবার কথা শুনবে, বড়দের শ্রদ্ধা করবে, ছোটদের স্নেহ করবে। আর যদি কারোর বাসায় বয়স্ক কেউ থেকে থাকেন, তাদের প্রতি যথাযথ ব্যবহার এবং তাদের সাথে ভালো আচরণ অবশ্যই যেন করো। এটাই শিক্ষার্থী বন্ধুদের প্রতি আমার নির্দেশনা। আজকে আমি কথা বলবো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে উচ্চতর গণিতের প্রথম পত্র। উচ্চতর গণিত প্রথম পত্রের আমরা 3.2 প্রশ্নমালা করাবো সরল রেখার। আমরা গত দুটো ক্লাসে 3.1 করিয়েছিলাম, আজকে আমি করাবো 3.2। আমার কাছে যে বইটা আছে সেটা হলো রূপন্তী প্রকাশনের। তোমাদের কাছে অন্য বই থাকলেও কোনো অসুবিধা নাই, সব বইয়ের নিয়ম একই, সুতরাং ভয়ের কোনো কারণ নাই। যে কোনো রাইটারের বই তুমি ব্যবহার করতে পারো। রূপন্তী প্রকাশনের বই হলেই মিলবে না, প্রতি বছর থেকে পরের বছর কিছু চেঞ্জ থাকে, কোশ্চেন নাম্বারে চেঞ্জ থাকে, তারপরে এলোমেলোভাবে সাজানো থাকে। সুতরাং এক বছরের বই দেখে অন্য বছরের কোশ্চেন হুবহু মিলবে না, তবে বইতে থাকবে একটা অঙ্ক রূপন্তী প্রকাশনী যে কোনো জায়গায় থাকবে। আর অন্যান্য বইয়ের সাথে 90% অঙ্কের সাথে মিল আছে। তোমরা বইয়ের প্রাথমিক আলোচনা করবে, প্রাথমিক আলোচনা পড়বে, ওখান থেকে এমসিকিউর জন্য যথাযথ ব্যবস্থা নেবে তোমরা। তো চলো আমরা এখন বই দেখি। আজকে আমার হলো ক্লাস নম্বর 11, 29/5/2020। যেমনটি বলছিলাম, গত ক্লাসে কিন্তু আমি 3.1 শেষ করেছি। আজকে আমি 3.2 অর্থাৎ সরল রেখার দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা করাবো। সেটা হলো বিভক্তিকরণ যে প্রশ্নমালাটা। বিভক্তিকরণ সূত্র। বিভক্তিকরণ সূত্র দুই ধরনের, একটা হলো অন্তর্বিভক্তিকরণ সূত্র আর একটা হলো বহির্বিভক্তিকরণ সূত্র। বিভক্তি বললেই তো তোমরা বুঝতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়াইফাইতে ডিস্টার্ব থাকার জন্য কিছু সময় ডিসকানেক্ট হয়ে গেছিলাম, আমি আবারও ফিরে আসছি তোমাদের মাঝে। তো আমি যা বলছিলাম বন্ধুরা, অন্তর্বিভক্তিকরণ সূত্র আমি বুঝাবো, আর বহির্বিভক্তিকরণ সূত্র অর্থাৎ বিভক্তিকরণ সূত্র। বিভক্তিকরণ সূত্রটা কেমন একটু খেয়াল করে। বিভক্তি বলতে আমরা যা বুঝি, যে কোনো একটা সরলরেখা কল্পনা করো, তার নাম যদি এ হয়, এবি যদি দুটো বিন্দুর সংযোগ রেখা হয়, তাহলে এবিকে আমরা একটা সরলরেখা বলি। আমরা দেখো সরলরেখা এঁকেছি, এই সরলরেখার যে কোনো একটা বিন্দু তুমি যদি নির্ধারণ করো, এ বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, বি বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 হয়, পরবর্তীতে আমরা যদি দুটো বিন্দু যোগ করে দেই, তাহলে এবি সরলরেখা হলো। ভালো করে দেখো, এবি সরলরেখার মধ্যবিন্দু যদি এটা হয়, সি যদি মধ্যবিন্দু হয়, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে ভুজদ্বয়ের যোগফল বাই 2, অর্থাৎ গড় হবে, এই দুটো ভুজের গড় হবে। গড় কেমন? x1 + x2 বাই 2, কোটিদ্বয়ের গড় হবে y1 + y2 বাই 2। এটা হলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো একটা উদাহরণ আমরা দিতে পারি যে এবি একটা সরলরেখা যদি হয়, এ বিন্দুর স্থানাঙ্ক যদি 2 4 হয় আর বি বিন্দুর স্থানাঙ্ক যদি 4 6 হয়, তাহলে আমরা সি যদি মধ্যবিন্দু হয়, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করব? এই ভুজদ্বয়ের যোগফল বাই 2, 2 এবং 4 যোগ করব, 2 এবং 4 যোগ করলে 6 হবে, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 3, কমা কোটিদ্বয়ের যোগফল বাই 2, 4 এবং 6 যোগ করব, 6 4 10, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, কত হবে? 6 4 10, তাকে আমরা 2 দিয়ে ভাগ করব, কত হবে? 5। তাহলে আমরা 2 4 এবং 4 6 এই দুটো বিন্দুর সংযোগ রেখা হলো এবি রেখা,
এবি রেখার মধ্যবিন্দু যদি সি হয়, সি বিন্দুর স্থানাঙ্ক হবে 3, 5। এভাবে তুমি যে কোনো বিন্দুর দুটো বিন্দুর যোগফল তার মধ্যবিন্দু তুমি বের করতে পারবা। যে কোনো দুটো বিন্দু যোগ করলে যে রেখাটা পাবা সেই রেখার মধ্যবিন্দু তুমি সহজেই বের করতে পারবা। মধ্যবিন্দু বের করা যাবে, কিন্তু মধ্যবিন্দু যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি একটু দেখো। আমরা এখানে মুছে ফেলি, এই লেখাগুলো একটু মুছে ফেলি, এটা মুছে ফেলি, এটাও মুছে ফেলি। এটাকে যদি আমরা এবি যদি একটা সরলরেখা দিই এবি, আবার আমি এবি দিয়ে বুঝাচ্ছি, সি যদি একটা বিন্দু হয় এবং সি যদি মধ্যবিন্দু না হয়, এটা যদি x1 y1 হয়, এটা যদি x2 y2 হয়, তাহলে সি বিন্দুটা এবি কে অন্তস্থভাবে বিভক্ত করেছে। অন্তস্থ মানে মধ্যবর্তী, বাহিরে না, বহিস্থ না, অন্তস্থভাবে বিভক্ত করেছে। দেখো সি বিন্দুটি এসি হলো ছোট, বিসি হলো বড়। এর অনুপাতটা আমাদের জানতে হবে, কত অনুপাত। অনুপাত আমরা জানি না। এখানে অনুপাত যদি m1 m2 হয়, তাহলে আমরা বলবো এই পাশে হলো m1 আর এই পাশে হলো m2, অর্থাৎ এসি হলো m1, m1 কিন্তু দৈর্ঘ্য, এসি হলো m1 আর বিসি হলো m2, তাদের অনুপাত হলো m1 m2। সি বিন্দুর স্থানাঙ্ক যদি x, y হয়, তাহলে আমরা সব সময় এই সূত্রটা মনে রাখবো, x সমান m1 x2 প্লাস m2 x1 ভাগ হলো m1 প্লাস m2, ভাগ হলো m1 প্লাস m2। একটু দেখো কি করলাম আমরা, x সমান m1 x2 প্লাস m2 x1, এটা হলো সি বিন্দুর ভুজ বের করলাম, সি বিন্দুর ভুজ বের করলাম। ভুজ হলো x আর কোটি হলো y, তাহলে কোটি বের করার সূত্রটা কি হবে, y সমান m1 y2 প্লাস m2 y1, নিচে হলো m1 প্লাস m2, m1 প্লাস m2। তাহলে দেখো কত সুন্দর হয়ে গেল যে এবার আমরা x y এর মানটা বের করলাম, সেটাই হবে আমাদের স্থানাঙ্ক। আমি এখন নিচে মুছে আমি স্থানাঙ্কটা এইভাবে লিখব, তারপরে একটা উদাহরণ দিয়ে বুঝাবো। তাহলে x, y এটা সমান আমরা লিখতে পারি m1 x2 প্লাস m2 x1, নিচে হলো m1 প্লাস m2 কমা m1 y2 প্লাস m2 y1, তার নিচে হলো m1 প্লাস m2, দ্যাট ইজ হলো সি বিন্দুর স্থানাঙ্ক। যে কোনো অনুপাত থাকতে পারে, m1 m2 থাকতে পারে, 1:2 থাকতে পারে, 3:5 থাকতে পারে, যে কোনো অনুপাত থাকলে আমরা এই নিয়মে করব। আর সি বিন্দু যদি এবি এর মধ্যবিন্দু হয়, সেক্ষেত্রে আমরা আগে শিখালাম সি বিন্দুটি যদি এবি কে বহিস্থভাবে বিভক্ত করে, তাহলে দেখো এখানে যদি 2, 3 হয় এই স্থানাঙ্কটা যদি 4, 7 হয়, এই অনুপাতটা যদি 1:2 হয়, তাহলে তুমি কিন্তু সহজে এই সূত্র ব্যবহার করে x এর মানটা বের করতে পারবা, এই y এর সূত্র ব্যবহার করে y এর মানটা বের করতে পারবা, তখন তুমি সি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারবা। একটু বাসায় নিজে চেষ্টা করো, দেখো তোমার কাছে ভালো লাগছে। সি বিন্দুটি যদি এবি এর ভিতরে না হয়ে বাইরে হয়, তখন আমরা বলবো বহিস্থভাবে বিভক্ত করেছে। দেখো তেমন একটি আমি রেখা এঁকে তোমাদের একটু বুঝাই দিই। এবি, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো x1 y1 আর এটা হলো x2 y2, আর এটাকে যদি বৃদ্ধি করে দিই এই পর্যন্ত সি পর্যন্ত, সি যদি x, y হয়, আর সি বিন্দুতে অনুপাতটা যদি m1:m2 হয়, অর্থাৎ এসি হলো m1 আর বিসি হলো m2, এটা দিয়ে আমরা তাই বুঝি এসি হলো m1 আর বিসি হলো m2। তাহলে সি বিন্দুটি এবি কে বহিস্থভাবে বিভক্ত করেছে, সি বিন্দুটি এবি রেখাকে বহিস্থভাবে বিভক্ত করেছে। সেই ক্ষেত্রে আমরা x এর সূত্র হলো m1 y2 মাইনাস m2 y1, নিচে হলো m1 মাইনাস m2। বন্ধুরা খেয়াল করে দেখো, আগে কিন্তু আমরা এখানে প্লাস ব্যবহার করেছিলাম, তাহলে অন্তস্থ ক্ষেত্রে প্লাস ব্যবহার করব, বহিস্থ ক্ষেত্রে মাইনাস ব্যবহার করব। তাহলে y এখানে একটু ভুল হয়ে গেছে, আমি ভুল বলেছি, m1 x2 y এটা আসবে না, এখানে m1 x2 প্লাস m2 x1, আর যখন y এর মান বের করব তখন y আসবে m1 y2 মাইনাস m2 y1, আর নিচে হবে m1 মাইনাস m2। এইভাবে আমাদের স্থানাঙ্কগুলো যাই দেওয়া থাকুক না কেন, এই সূত্রের সাহায্যে সব মানগুলো আমরা বের করতে পারবো। তো দেখি আমাদের প্রাথমিক আলোচনাটা আমরা দেখলাম, আমরা এবার বইতে চলে যাব। বইতে কি অঙ্ক আছে আমরা একটু দেখি। মাঝে ফোন চলে এসেছিল, মাঝে ওয়াইফাই
সংযোগটা একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলো, যার জন্য একটু ডিস্টার্ব হলো। কিছু মনে করো না, আমরা সামনের দিকে যাচ্ছি, অঙ্কের দিকে যাচ্ছি। 3.2 এখানে আমি একটা অঙ্ক দেখাবো, বাকি অঙ্কগুলো বাকি বেশ কয়েকটা অঙ্ক তোমরা নিজেরাই পারবে। আমি যেটা তোমরা নিজেরা পারবে না ওটা আমি দেখবো, ওটা আমি নিজে করে দিব। আর যতক্ষণ পর্যন্ত না বুঝবে ততক্ষণ পর্যন্ত আমি বুঝিয়ে দিব। আমি এখন বোর্ডটা ক্লিয়ার করে ফেলি। এটা মুছে ফেললাম, এটাও মুছে ফেললাম। দেখো, আমি প্রথম যে অঙ্কটা দেওয়া আছে আমি অঙ্কটা লিখে নিচ্ছি। আমি যে বললাম যে বইয়ের সাথে মিলবে না, যে বিন্দু 1.4 1 অনুশীলনী হলো 3.2 1 যে বিন্দু 14 এই যে 14 ও 9 - 12 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমরা লিখব অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। যাদের কাছে বই নেই তারা বইয়ের অঙ্কটা পড়ো, দেখো। আর যাদের কাছে বই আছে তারা এই অঙ্কটা পড়ে তোমার বইয়ের কত নম্বর অঙ্ক সেটা একটু মিলিয়ে নেব। আমি কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কি করব, অঙ্কটা করা শুরু করব। যে বিন্দু 14, খেয়াল করো 14, এখানে একটা বিন্দুর কথা বলা আছে। বিন্দু বলতে আমরা কি বুঝি? ভুজ এবং কোটির সমন্বয়ে বিন্দু তৈরি হয়। এখানে ভুজ হলো 1, কোটি হলো 4, এই একটা বিন্দু। আরেকটা বিন্দু এখানে দেওয়া আছে, এখানে ভুজ হলো 9, কোটি হলো -12। নাও আমরা যদি x অক্ষ y অক্ষ একে আমরা যদি একটা সরলরেখা তৈরি করি, দেখো এরকম হয়। এটা হলো x অক্ষ আর এটা হলো y অক্ষ, এটা লেখা লাগবে না, লিখলেও হবে। 14 বিন্দুটি আমরা অনুমান করি এটা 1 আর এটা হলো 4, অনুমান করে আমরা 14 বিন্দুটা নিলাম। আরেকটা বিন্দু আছে 9 - 12, এটা কোন ঘরে হবে? এটা চতুর্থ ঘর যেটাকে বলে 1 2 3 4। এটা হলো প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, তার মানে এটা হলো চতুর্থ ঘর। চতুর্ভাগ বলতে পারো, এটা প্রথম চতুর্ভাগ বলতে পারো, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ। তাহলে 9 - 12, 9 - 12 কে তুমি 9 একটু অনুমান করে দেখি নাও। আর 12 মনে করো অনেক নিচে, যেহেতু -12 আছে আমি মনে করো এটা 9 - 12, 9 - 12। আমরা যদি নাম দিই এটাকে a, এটাকে যদি b দেই, যদি আমরা যোগ করে দেই তাহলে একটা সরলরেখা তৈরি হয়ে গেল। এখন এই সরলরেখাটা কি বলছে? বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে, এটা হলো সংযোগ রেখাংশ, 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে 5, এখানে এমন একটা জায়গায় একটা বিন্দু দিব অনুমান করে, যেটা হবে 5:3। তার মানে এই পাশে 5 ভাগ, এই পাশে 3 ভাগ। তাহলে এসি এবি যে সরলরেখাটা, দেখো বিটা এখানে আমরা দেই। এবি যে সরলরেখা, সেই সরলরেখা সি একটা বিন্দু, এসি হলো 5 আর বিসি হলো 3। যেহেতু এটা অনুপাত, এই পাশে যদি 5 হয় এই পাশে 3 হবে। তো আমাদের বের করতে বলছে যে সি বিন্দুর স্থানাঙ্ক কত। তো আমরা লেখা শুরু করব। দুটি বিন্দুর সংযোগ রেখা, দুইটি বিন্দু, সবাই একটু লেখো। দুইটি বিন্দু, এ হলো 14 ও বি হলো 9 - 12। বিন্দুদ্বয়ের সংযোগ রেখা এবি কে সি বিন্দুটি কত অনুপাতে অন্তর্বিভক্ত করেছে উল্লেখ করতে হবে। 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে, অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাই লিখি
অন্তর্বিভক্ত করে, তোটা ভালো করে দিই, অন্তর্বিভক্ত করে। ধরি সি বিন্দুর স্থানাঙ্ক কত, x, y। ধরি সি, সংক্ষেপে এভাবেও লিখতে পারো, ধরি সি বিন্দুর স্থানাঙ্ক xy, সি বিন্দুর স্থানাঙ্ক হলো xy। আমরা এই যে অন্তর্বিভক্তকরণের সূত্রটা মনে আছে কিনা, x সমান, আমি একটু সাইডে লিখে দেই, m1 x2 প্লাস m2 x1 ভাগ হলো m1 প্লাস m2। তাহলে m1 টা কি আর m2 কি, m1 হলো 5, m2 হলো 3। দেখো m1 হলো 5, m2 হলো 3, আর x2 কোনটা হবে, এটা হলো x2, এটা হলো x1, মানে 1 হলো x1 আর 9 হলো x2, আর y কোনগুলো, এটা হলো y2 minus 12, আর এখানে y1 হলো 4। এর মধ্যে যেহেতু y নাই, আমরা y টা ব্যবহার করব না, আমরা মানটা বসাই দেই। m1 মানে হলো 5, আর x2 হলো 9, m2 হলো 3, x1 হলো 1, নিচে হলো অনুপাতের যোগফল মানে 5 প্লাস 3। একটু সংক্ষেপে আমি করি, 5 9 45 আর 3 48, 48 কে 5 আর 8 দ্বারা ভাগ করলে 6 হয়। সংক্ষেপে আমি 6 লিখে দিই। ক্যালকুলেশনটা তোমরা নিজেরা বাসায় করো। এখন y এর মানটা বের করব কিভাবে, m1 y2 প্লাস m2 y1। তাহলে আমি এই পাশের লেখাটুকু মুছে ফেলি, তাহলে আমার দেখতে সুবিধা হবে। এইটা আমি অঙ্কটা মুছছি না, এই লেখাটুকু মুছে ফেলি। y সমান, y সমান, তোমরা নিচে দেখো, y সমান m1 y2 m2 y1, নিচে হলো m1 প্লাস m2। যদি অন্তর্বিভক্ত বলতো তাহলে এখানে কিন্তু আমরা মাইনাস ব্যবহার করতাম, এখানেও আমরা মাইনাস ব্যবহার করতাম, বিয়োগ চিহ্ন। তাহলে m1 এর মানটা কত, 5, y2 এর মানটা কত, -12, m2 এর মান কত, 3, তারপরে কত, y1 এর মান কত, 4, নিচে হলো m1 প্লাস m2 মানে 5 প্লাস 3। তাহলে -45 5 বরং 60, 60 হবে এখানে, -60 প্লাস 12, নিচে হলো 5 হাতে 8। তাহলে 60 থেকে 12 গেলে হলো 48, 48 কে 8 দিয়ে ভাগ করলে -6 হবে, এখানে -6। তাহলে সি বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, অ্যানসার হলো সি বিন্দুর স্থানাঙ্ক, x এর মানটা আমরা আগে লিখব 6, y এর মানটা পরে লিখব -6। তাহলে এভাবে অন্তর্বিভক্ত এবং বহির্বিভক্ত সূত্রগুলো দিয়ে আমরা প্রত্যেকটা অঙ্ক করতে পারি। একটু দেখো, একটু জিগজ্যাগ হয়ে গেছে এখানে ওখানে। কেউ কেউ এরকম x অক্ষ y অক্ষ না এঁকে শুধু এ বি একটা সরল রেখা এঁকে অনুমান করে 5:3 লিখলেও হবে, কোনো অসুবিধা নাই। তুমি যেভাবে ভালো বুঝো এবং বুঝাতে পারো সেটাই যথেষ্ট। আমরা পরেরটা দেওয়া আছে 3:4 অনুপাতে বহির্বিভক্ত করে, তাহলে এখানে মাইনাসের সূত্রটা ব্যবহার হবে। পরে আছে আমরা 2 নম্বর অঙ্কটা দেখাবো। 1 এর 2 তোমরা নিজেরা পারবে, আমি 2 নম্বর অঙ্কটা দেখাবো। 2 এ কয়টা অঙ্ক আছে, একটা অঙ্ক আছে। তাহলে আমি এই অঙ্কটা মুছে ফেলি, এটা মুছার পরে আমি দেখব যে 2 নম্বর লেখার পরে দেখব তোমরা যে বুঝতে পেরেছো কিনা। আমি একটু এটা মুছে ফেলি এই জায়গাটুকু, তাহলে আমার জায়গাটা ফ্রেশ হয়ে যাবে। সবাই একটু দেখবে। শুরুতেই আমার ক্লাস একটু ডিস্টার্ব হয়ে গেল, আমি আবারও সরি বলছি। 2 নম্বর এবি সরল রেখাটি, এবি সরল রেখাটি 2 এর যে অঙ্কটা, সেই অঙ্কটা একটু দেখো। এবি সরল রেখাটি, এবি সরল রেখাটি P33 ও Q85 বিন্দু দুইটি দ্বারা সমত্রিখণ্ডিত করা হয়। এ ও বি এর স্থানাঙ্ক নির্ণয় করো। এ ও বি এর স্থানাঙ্ক নির্ণয় করো। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এখানে এবি সরলরেখাকে পিকিউ বিন্দু দ্বারা সমত্রিখণ্ডিত করেছে। তাহলে এরকম আমি একটা চিত্র আঁকতে পারি। এটা হলো এবি,
আর পি কিউ বিন্দু দুটি দ্বারা সমত্রিখণ্ডিত করেছে অনুমান করে তিনটা অংশই সমান করে ফেললাম আমরা, এবং এটার নাম হলো পি, এটা হলো 3 3, এটার নাম হলো কিউ, এটা হলো 8 5। চেয়েছে এ বি এর স্থানাঙ্ক। তো আমি এবার করা শুরু করব। আবারও অঙ্কটা পড়ো তোমরা একবার। আবার পড়ো। সরলরেখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, 3.7 পর্যন্ত। তো এর বেসিকটা না বুঝলে তুমি কিন্তু অঙ্ক মিলাতে পারবে না পরীক্ষার হলে, এবং অঙ্ক মুখস্থ করেও তুমি যেতে পারবে না। কি করতে হবে তোমাকে? প্র্যাকটিস করতে হবে প্রচুর। তাহলে এ বি সরলরেখাটি পি কিউ বিন্দু দ্বারা সমত্রিখণ্ডিত করা হয়। আমি একটু লিখবো এখানে যে এ বি সরলরেখা রেখাটি পি 3 3 ও পি বিন্দু ও কিউ 8 5 বিন্দু দুটি দ্বারা সমত্রিখণ্ডিত হয়। বিন্দু দুটি দ্বারা সমত্রিখণ্ডিত হয়। সমত্রিখণ্ডিত হয়। সমত্রিখণ্ডিত হয়। এ ও বি এর স্থানাঙ্ক আমরা লিখব, ধরি এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। তাহলে আমাদের x1 y1 এর মান বের করলেই হবে, এবং x2 y2 এর মান বের করলে আমাদের উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। এখানে যদি আমরা বসিয়ে দেই x1 y1, এটা আমরা বসিয়ে দেই x2 y2। যেহেতু সমত্রিখণ্ডিত করেছে সেক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা বলতে পারি পি বিন্দু হলো এ কিউ এর মধ্যবিন্দু। দুই ভাবে করা যায়, এটাই বেশি সহজ হবে। পি বিন্দু হলো এ কিউ এর মধ্যবিন্দু, আবার কিউ বিন্দু হলো পি বি এর মধ্যবিন্দু। পি বিন্দু যদি এ কিউ এর মধ্যবিন্দু হয়, আমরা মধ্যবিন্দু বের করার যে নিয়ম, যে এ বিন্দুর ভুজ যোগ কিউ বিন্দুর ভুজ ভাগ 2 সমান হলো পি বিন্দুর ভুজ। তাহলে আমরা বলতে পারি যে পি কমা এ কিউ এর মধ্যবিন্দু, এ কিউ এর মধ্যবিন্দু। সাথে সাথে আমরা লিখবো অতএব 3 সমান 3 হলো কি? পি বিন্দুর ভুজ। পি বিন্দুর ভুজ বের করার নিয়ম হলো, যেহেতু পি বিন্দু এ কিউ এর মধ্যবিন্দু, তাহলে এ বিন্দুর ভুজ যোগ কিউ বিন্দুর ভুজ ভাগ হলো 2। তাহলে সেটা হবে কি? সেটা হবে পি বিন্দুর ভুজের সমান। এবার কোনাকুনি গুণ যদি আমি করি, তাহলে x1 + 8 = 6। অতএব x1 = সংক্ষেপে আমি লিখে দিলাম -2। সংক্ষেপে লিখে দিলাম কি? -2। 8 কে ডান পাশে নিয়ে গেলে -2 হবে। এখানে আমরা যদি আবার লিখি, মানে এবং কোটিদ্বয়ের যোগফল, অর্থাৎ এ বিন্দুর কোটি যোগ এই পি বিন্দুর কোটি আমি আগে লিখি। পি বিন্দুর কোটি হলো 3, এটা সমান আমরা লিখতে পারি এ বিন্দুর কোটি যোগ কিউ বিন্দুর কোটি ভাগ হলো 2। একটু ক্যালকুলেশন, তবে y1 + 5 = 6। অতএব y1 = 1। 6 থেকে 5 গেলে 1 হয়। তাহলে আমরা x1 y1 পেয়ে গেলাম। x1 y1 কার স্থানাঙ্ক? এ বিন্দুর। তাহলে আমরা বলতে পারি অতএব এ বিন্দুর স্থানাঙ্ক হলো 2, 1। 2 কেন? 2 হলো x1 এর মান। এখানে কিন্তু -2, আমি শুধু 2 বসিয়েছি, হবে না। -2 লিখতে হবে এখানে, -2 এই যে ব্র্যাকেট হয়ে গেল। তাহলে একই ভাবে আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক বের করব। কিউ বিন্দু হলো পি বি এর মধ্যবিন্দু। তাহলে আমি উপরে যে লেখাটা লিখেছি, এই লেখাটা আমি মুছে ফেলব। এই লেখাটা চিত্রটা রেখে দেব এবং দেখে দেখে লিখবো আমি। দেখো, এটা মুছে ফেললাম, এটাও মুছে ফেললাম। এটা না দেখলেও তোমরা পারবা। যে আবার আমরা লিখব যে কিউ কার মধ্যবিন্দু? কিউ হলো পি বি এর মধ্যবিন্দু, পি বি এর মধ্যবিন্দু। তাহলে কিউ বিন্দুর ভুজ হলো 8। এটা সমান আমরা কি লিখতে পারি? এটা সমান লিখতে পারি, যেহেতু কিউ হলো পি বি এর মধ্যবিন্দু, তাহলে পি বিন্দুর ভুজ যোগ বি বিন্দুর ভুজ বাই 2। এটা হলো গড় মান। পি বিন্দুর ভুজ হলো 3 আর বি বিন্দুর ভুজ হলো x2 ভাগ হলো 2। একটু ক্যালকুলেশন করলে এরকম হবে 3 + x2 = 8 × 2 = 16। 8 × 2 এটা হলো 16। এখন আমরা যদি সাইড চেঞ্জ করি, তাহলে x2 এর মানটা কত হবে? অতএব x2 সমান 16 থেকে 3 গেলে 13।
এরপর আমরা এখানে লিখব এবং লিখে কোটি বের করব এবং কিউ বিন্দুর কোটি হলো 5, কিউ বিন্দুর কোটি বের করার নিয়ম হলো পি বিন্দুর কোটি যোগ কিউ বিন্দুর কোটি, তাহলে 3 প্লাস y2 বাই 2 ইকুয়াল 3 প্লাস y2 ইকুয়াল টু 5 দুগুণে 10, সাইড চেঞ্জ করলে y2 ইকুয়াল টু কত হলো 7। তাহলে কোন বিন্দু পেয়ে গেলাম আমরা x2 y2, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হলো বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2 মানে 13,7। তাহলে দুটো বিন্দু আমরা পাশাপাশি বসিয়ে দিব, একটা হলো এ বিন্দুর স্থানাঙ্ক আর একটা হলো বি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা যখন অ্যানসার লিখব এইভাবে লিখব যে এ হলো যেটা আমরা পেয়েছি আর বি হলো যেটা আমরা পেলাম, এই দুটো স্থানাঙ্ক আমাদের বের করতে বলছে যে এ ও বি এর স্থানাঙ্ক নির্ণয় করা। তো বন্ধুরা, আশা করি ভালো লেগেছে তোমাদের। বাসায় তুমি প্র্যাকটিস করবা একই রকমভাবে, যে কোনো বই দেখে অন্তত কয়েকটা বই তোমাকে প্র্যাকটিস করতে হবে, তা না হলে তুমি অঙ্ক মিলাতে পারবে না। এখন আমি দেখি কোন অঙ্কটা করা যায়। এবার দেখো, যে অঙ্কটা আমরা করলাম সমত্রিখণ্ড বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, আমাদের এ বি এর মান বের করতে হবে। এবার যদি আমি একটু মুছে ফেলি, সবাই একটু দেখার চেষ্টা করো যে এ বিন্দুর স্থানাঙ্কটা হলো -2 1, এটা যদি -2 1 হয়, আমি একটু বোঝানোর জন্য লিখছি -2 1, আর এটা যদি হয় বি বিন্দু হয় 13 7, বি বিন্দু যদি হয় 13 7, এই যে 13 7, তাহলে তোমাকে এই বিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলছে, এটা বের করতে বলছে, পি কিউ এর স্থানাঙ্ক বের করো। এখানে আমরা আগে যেমন এখানে আমরা x1 y1 ধরেছিলাম, এখানে x2 y2 ধরেছিলাম, আর এখানে কি করব আমরা, এখানে x1 y1 ধরব, এখানে x2 y2 ধরব। তখন আমাদের a এবং b এর মান স্থানাঙ্ক বের করতে হবে। এখানে a আর b এর স্থানাঙ্ক দেওয়া আছে, পি কিউ এর স্থানাঙ্ক আমরা বের করে নেব। তো এখন আমরা অঙ্কটা লিখি, তারপরে করা শুরু করি। একটু দেখো যে ডান পাশে যে লেখাটা আছে, এই লেখাটা আমি মুছে ফেলি, তাহলে পুরো বোর্ডটা আমি ব্যবহার করতে পারবো। আমি অঙ্কটা একটু লিখে দেখাই যে 3 এর 1 এবং 3 এর 2 দুটো অঙ্কই আমি দেখাবো, দুটোই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 3 এর 1 7 10 এবং 10 16 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশে সংযোগ রেখাংশে সমত্রিখণ্ডক বিন্দুর এটা ব সুন্দর করে লিখতে হবে, বিন্দুর স্থানাঙ্ক, সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক, সমত্রিখণ্ডক বিন্দুর মানে বিন্দু দ্বয়ের যেটাকে বলে, এখানে বিন্দু দ্বয়ের লিখছে, বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো, তো যেটা বলছিলাম, আগের অঙ্কটা এবং এই অঙ্কটা সেম, একই রকমের অঙ্ক। আমি যদি এরকম সরলরেখা আঁকি, এটা হলো এ, দুটো বিন্দু, এটা হলো 7 10, আরেকটা বিন্দু হলো বি, সেটা হলো 10 16, x অক্ষ y অক্ষ একেও করা যায়, আবার এইভাবেও করা যায়। এখন বলছে যে সমত্রিখণ্ডক মানে এমন দুটো বিন্দু দিতে হবে, বিন্দু দুটো যেন এ বি রেখাকে সমান সমত্রিখণ্ডিত করে, অর্থাৎ সমান 3 ভাগে বিভক্ত করে, এরকম। তাহলে সেই পি এবং কিউ বিন্দু, সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে এই বিন্দুটা যদি আমরা x1 y1 ধরি, এটা যদি আমরা ধরি x2 y2, তাহলে আমাদের কিভাবে আমরা এই মানগুলো বের করব? যাদের কাছে বই নাই, অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা দিয়েছো 31 তারিখে ফল পাবে, তো তাদের জন্য বলছি তোমরা অঙ্কগুলো একটু লিখে নাও। বই এখনো যাদের কালেকশনে আছে, তো তারা তো কালেকশন করতেই পেরেছে, তারা কোশ্চেন নাম্বারের সাথে মিলিয়ে নাও। আমি একটু লেখা শুরু করব। দুইটি বিন্দুর স্থানাঙ্ক, এই যে এভাবে লিখি, তোমরা একটু নিচ থেকে লেখো, আমি সাইড থেকে লিখি। দুইটি বিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্ক না লিখলেও হবে। এ হলো 7 10 আর বি হলো 10 16, এই
10 16 দুইটি বিন্দু এ বি এর সংযোগ রেখা এ বি কে পি কিউ পি কমা দেবে অবশ্যই পি কিউ বিন্দু দুইটি বিন্দু দ্বয় এ বি কে পি কিউ বিন্দু দ্বয় সমত্রিখণ্ডিত করেছে। পি কিউ এর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা লিখব ধরি কি লিখব, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক সংক্ষেপে আমরা এভাবে লিখব, পি বিন্দুর স্থানাঙ্ক হলো x1 y1 কিউ বিন্দুর স্থানাঙ্ক হলো x2 y2। এখন বলো তো পি বিন্দু কোন অংশের মধ্যবিন্দু? রাইট, পি হলো এ কিউ এর মধ্যবিন্দু, আবার কিউ বিন্দু কোন অংশের মধ্যবিন্দু? কিউ বিন্দু হলো পি বি এর মধ্যবিন্দু। তাহলে আমরা লিখব যে পি বিন্দু এ কিউ এর মধ্যবিন্দু। দেখো পি বিন্দু মানে পি কমা দিয়ে দেই আমরা এ কিউ এর মধ্যবিন্দু, যদি মধ্যবিন্দু হয় সেই নিয়মটা মনে আছে? পি বিন্দুর ভুজ কত? x1। তাহলে তুমি x1 সমান লিখতে পারবা এ বিন্দুর ভুজ যোগ কিউ বিন্দুর ভুজ বাই 2, তার মানে 7 প্লাস x2 বাই 2। যদি কোলাকুলি গুণ করি আমরা এরকম হবে 2x1 সমান হলো 7 প্লাস x2। পরের লাইনটা হলো 2x1 মাইনাস x2 সমান হলো 7। এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো 2। এখানে কেমন হয়ে গেছে? এটা হলো 2। আবার এখানে কোটি সমান, কোটি মানে y1 আমরা লিখব এবং y1 সমান কি হবে 10 plus y2 by 2 implies that 2y1 সমান 10 plus y2, অতএব 2y1 minus y2 সমান হলো 10। এটাকে আমরা বলবো 2 নম্বর সমীকরণ। দেখো তাহলে আমরা 1 নম্বর সমীকরণ পেলাম, 2 নম্বর সমীকরণ পেলাম। কোন অংশ থেকে? এ কিউ অংশ থেকে। লিখব আবার লেখার আগে আমি এইখান থেকে কিছু অংশ মুছে দিচ্ছি। আশা করি তোমরা সবাই তুলতে পেরেছো। অনেকে বলছো স্যার মুছার আগে একটু দেরি করেন, তা নাহলে তো আমি তো তুলতে পারি না। তো তার জন্য একটু দেরি করা। যে লেখো আবার, তোমরা নিচে লেখো, আমি সাইড থেকে লিখি। আবার কিউ কমা পিবি এর মধ্যবিন্দু, এভাবে আমরা লিখে দিলাম। তাহলে কিউ বিন্দুর ভুজ কত? দেখো x2। তাহলে x2 সমান আমরা কি লিখতে পারি? x2 সমান আমরা লিখতে পারি পি বিন্দুর ভুজ যোগ বি বিন্দুর ভুজ বাই 2। যদি কোলাকুলি গুণ করি আমরা এমন হয় x1 plus 10 সমান হলো 2x2, অতএব x1 minus 2x2 সমান হলো -10। এটা হলো 3 নম্বর সমীকরণ। তো আরেকটা সমীকরণ হবে আমাদের 4 নম্বর সমীকরণ, সেটা হলেই আমাদের হয়ে যাবে। তো এইটা আমরা মুছে ফেলি। এখানে আমরা লিখব এবং, যেহেতু এখানে আবার লিখছি এখানে লিখব এবং। এবার কিউ বিন্দুর কোটি হলো y2, সেটা সমান হলো পি বিন্দুর কোটি হলো y1, বি বিন্দুর কোটি হলো 16/2। কোলাকুলি যদি আমরা গুণ করি এরকম হবে y1 plus 16 equal to 2y2, অতএব y1 minus 2y2 সমান হলো 16। এটা হলো 4 নম্বর সমীকরণ। এই তাহলে দেখো আমরা সমীকরণ 4টা পেয়ে গেছি, 1 পেয়ে গেছি, 2 পেয়ে গেছি, 3 পেয়ে গেছি, 4 পেয়ে গেছি। এখানে লেখাটা কিন্তু তোমাদের খাতায় আছে, আমার খাতায় স্পষ্ট হয়ে গেছে। মাইনাস x2 এরকম, x2 ইকুয়াল। নাও আমরা 3 নম্বর সমীকরণ এবং 1 নম্বর সমীকরণ কি করব? আমরা যদি সমাধান করি, এটা হলো x2, এটা হলো 2x2, তাহলে 3 নং সমীকরণকে 1 নং সমীকরণকে কত দ্বারা? 2 দ্বারা। তোমরা সবাই সমীকরণ 1 2 3 4 একটু ফ্রেশ করে লিখে নাও তোমাদের খাতায়, যাতে বুঝতে পারো, কারণ আমি তো মুছে ফেলবো। আমার তো এই লেখাটুকু আর লাগবে না, আমি এটা মুছে ফেললাম। আমি আমার প্রয়োজনে আমি 1 নম্বর সমীকরণটাকে আমি এক জায়গায় লিখে নেই, তোমাদের লেখার দরকার নেই, তোমরা বুঝে পরিষ্কার করে লিখে নিও। এই যে এটা হলো 1 নম্বর সমীকরণ, আমি এটা লিখে দিই 2x1 minus x2 equal to 7। তারপরে আছে 2 নম্বর সমীকরণ 2y1 minus y2 সমান হলো 10। 3 নম্বর সমীকরণ x1 minus 2x2 সমান হলো -10।
তারপরে হলো 4 নম্বর সমীকরণ, 4 এই যে y1 মাইনাস 2y2 সমান হলো 16। তাহলে এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো 2, এটা হলো 3, এটা 4। এই 4টা সমীকরণ হয়ে গেল। নাও আমরা এই পাশের লেখাগুলো মুছে ফেলব, এই পাশের লেখাগুলো সব মুছে ফেলব। দেখো পরিষ্কার হয়ে গেল বোর্ডটা। এখন কোন কোন সমীকরণ সমাধান করে কি বের করবো তোমরা সহজেই বুঝতে পারছো যে 1 আর 3 সমাধান করলে আমরা x2 এর মান এবং x1 এর মান পেয়ে যাব। কিভাবে সমাধান করব? অপনয়ন পদ্ধতিও করতে পারো, প্রতিস্থাপন পদ্ধতিও করতে পারো। তাহলে আমরা এইভাবে লিখি, 1 নংকে 2, এই যে 1 কে 2 এবং 3 কে 1, 3 কে 1 দ্বারা গুণ করে, এই যে গুণ করে। তাহলে 1 কে যদি 2 দিয়ে গুণ করো কত হয়? 4x1 মাইনাস 2x2 সমান হলো 7 দুগুণে 14। আর 3 কে যদি 1 দিয়ে গুণ করো কোনো চেঞ্জ হবে না, x1 মাইনাস 2x2 সমান হলো -10, -10 নিচে টান দিলে এবং বিয়োগ চিহ্ন দিয়ে দেবো, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। দেখো এই যে হয়ে গেল। তাহলে কোনটা কোনটা কেটে গেল সহজেই বুঝতে পারছেন যে আমরা কেন বিয়োগ করলাম। এখানে প্লাস চিহ্ন হয়ে গেল, এখানে মাইনাস চিহ্ন হয়ে গেল, এই যে কাটাকাটি হয়ে গেল। তাহলে 4টা x1 থেকে একটা x1 চলে গেল, 3x1 সমান হলো 10 এবং 14 বিয়োগ হবে না, যোগ হবে। তাহলে 14 আর 10 হবে 24। তাহলে x1 হবে 8। তাহলে x1 এর মানটা আমরা পেয়ে গেছি। এবার 1 নং এ x1 এর মান বসাতে সুবিধা হবে। 1 নং এ x1 এর মান বসাই। তাহলে 1 নং এ যদি x1 এর মান বসাও, 2 * 8 minus x2 সমান 7। This implies that minus x2 equal to 7 minus 8 দুগুণে 16। 8 দুগুণে 16, তাহলে minus x2 equal to কত হবে? 9 এর সাথে 16 -9, অতএব x2 equal to 9। তাহলে x1 হলো 8, আর এটা কোন বিন্দুর স্থানাঙ্ক হলো? x1 y1, এটা হলো a বিন্দুর স্থানাঙ্ক। আমরা কি ধরেছিলাম? p বিন্দুর স্থানাঙ্ক। এটা p হলো, এটা হলো p হলো 8, আমরা না সরি এখনো স্থানাঙ্ক আমরা পূর্ণভাবে পাই নাই। x1 পেয়েছি কিন্তু y1 পাই নাই। আমরা x1 x2 পেয়েছি, এখন স্থানাঙ্ক আমরা লিখতে পারবো না। এবার 2 আর 3 সমাধান করব। 2 আর 3 সমাধান করব। তাহলে 2 নং কাটাকাটি করলে কেমন হবে? 1 নংকে 2 নংকে 2 দ্বারা, এরপর এখানে লিখি আমি 2 নংকে 2 এবং 4 নংকে 1 দ্বারা, 4 নংকে 1 দ্বারা গুণ করে। তাহলে 2 নংকে যদি 2 দিয়ে গুণ করি, এটা হবে 4y1, এটা হবে 2y2 সমান হলো 10 দুগুণে 20। আর 4 নংকে যদি 1 দিয়ে গুণ করি, যা পাই নো সেন্স, 2y2 equal to 16। এবার যদি আমরা চিহ্ন পরিবর্তন করি, তাহলে কি হবে? 2y2 কেটে গেল, থাকলো কি দেখো 3y1 এখানে থাকলো হলো কত? 16 থেকে 20 থেকে 16 গেলে 4। তাহলে একটু ক্যালকুলেশনটা আমার আবার দেখতে হবে। 2 নংকে 2 দ্বারা, 2 নং হলো এটা, তাহলে 4y1 2y2 equal to 10 গুণ 20। আর 4 নংকে যদি আমি 1 দিয়ে গুণ করি, তাহলে y1 2y2 equal to কত হবে? 16, 4। তাহলে ক্যালকুলেশনে কোথাও ভুল গেছে, একটু খেয়াল করে দেখতে হবে, কারণ ভগ্নাংশ তো হওয়ার কথা না, এটা পূর্ণাংশই হবে। আমরা আগেরটা কিন্তু 8 9 ঠিক আছে, 8 9 ঠিক আছে। আমাদের সমদ্বিখণ্ড বিন্দু এর স্থানাঙ্ক বের করতে বলছে। আমরা 10 16 এখানে যে আমাদের যে সমীকরণগুলো, শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই পাশটা তোমরা তুলে ফেলেছো। আমি একটু মুছে ফেলবো এই পাশটা, মুছে আমি আমার সমীকরণটা ঠিক আছে কিনা একটু ভেরিফাই করব। সেটা হলো আমাদের সরলরেখাটা এমন ছিল, বিন্দু দ্বয়ের সংযোগের রেখা, এটা হলো a, এটা হলো b ছিল, এটা হলো 7 10, আর এটা ছিল হলো 10 16, আর pq ছিল এখানে p, আর এখানে ছিল q। এটা হলো x1 y1, আর এটা হলো x2 y2। তাহলে আমরা সমীকরণ কিভাবে তৈরি করেছিলাম? x1 আমাদের লাগবে হলো কোন সমীকরণ? 2 আর 4।
তাহলে 2 আর 4 আমি কিন্তু এটা রাখ করছি জাস্ট y1 সমান এই কোটিদ্বয়ের যোগফল 10 প্লাস y2 10 প্লাস y2 ভাগ হলো 2 কোনাকুনি গুণ করলে কেমন হবে 2y1 সমান 10 প্লাস y2 অতএব 2y1 মাইনাস y2 সমান 10 এই সমীকরণটা কি আমাদের ঠিক আছে 2y1 মাইনাস y2 সমান 10 তো এখান থেকে যদি আমরা y2 এর মানটা বের করি y2 সমান এটা হলো কি হলো pb এর মধ্যবিন্দু তাহলে y1 প্লাস 16 y1 প্লাস 16 বাই 2 সমান হলো y1 সমান হলো কত y2 that means y1 plus 16 equal to 2y2 অতএব y1 minus 2y2 সমান হলো 16 এটা হলো এর ক্ষেত্রে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো ঠিক আছে এটা হলো y1 minus 2y2 equal to 16 তাহলে এখানে আমরা যখন 2 নংকে 2 দিয়ে গুণ করলাম 4y1 minus 2y2 10 দুগুণে 20 আর 4 নংকে যখন আমরা 1 দিয়ে গুণ করলাম y1 minus 2y2 equal to 16 20 থেকে 16 গেলে 4 এখানে 4 তাহলে y1 equal to 4/3 ভুলটা পাওয়া যাচ্ছে না এত বিন্দুদের সংযোগ এখানে সমত্রিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক সমত্রিখণ্ডক তার মানে p এবং q বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে বলছে a বিন্দু ছিল 7 10 এটা ছিল 10 16 আমাদের দুটো বিন্দুর ভুজ 8 9 8 9 এটা ঠিক আছে 8 9 ঠিক আছে তো শিক্ষার্থী বন্ধুরা এটা হলো নিয়ম কিন্তু এখানে ক্যালকুলেশনে কোথাও ভুল গেছে বলতে বোঝা যাচ্ছে না এটা হলো 3y1 তাহলে y1 সমান হবে 4/3 এটা ভুল এই ক্যালকুলেশনটুকু বাসায় করতে হবে তোমাদের কোথাও ভুল গেছে এটা বোঝা যাচ্ছে না এটা তোমাদের বাসায় করতে হবে আমি এর পরের অঙ্কটা দেখাতে হবে একই নিয়ম একদম সেম আমি এই পরেরটা দেখাবো ক্যালকুলেশনটা যদি ভুল হয় কোথাও সেটা তোমরা নিজেরা দেখে নিবে এখানে আমি আবারও একটু চেষ্টা করে দেখি যে y1 সমান 10 প্লাস y2 বাই 2 10 প্লাস y2 বাই 2 তাহলে 2y1 সমান 10 প্লাস y2 2y1 মাইনাস y2 সমান 10 আবার এই y2 সমান হবে y1 প্লাস 16 বাই 2 y1 প্লাস 16 বাই 2 এখানে হবে এইখানে আমাদের একটু ভুল গেছে এখানে একটু ভুল গেছে y1 প্লাস 16 y1 plus 16 সমান 2y2 তাহলে y1 minus 2y2 equal to 16 y1 minus 2y2 equal to 16 আমরা এই দুটো ক্যালকুলেশন করব এই দুটো ক্যালকুলেশন করতে যে আমরা যদি y2 কাটাতে চাই তাহলে 1 নং 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ দিতে হবে আর 1 নং 4 নং সমীকরণকে কোনো কিছু দিয়ে গুণ না করলে হবে এজন্য আমরা 1 দিয়ে গুণ করেছি তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ করি 4y1 2y2 equal to 10 দুগুণে 20 এখানেই হচ্ছে না ভুল কোথায় গেল তো ঠিক আছে দেখা যাক আমরা এটা মুছে ফেলি ডিজিটাল ভুল থাকতে পারে উত্তরেও ভুল থাকতে পারে বাসায় নিজেরা করে নেবে অঙ্কগুলো কিন্তু খুবই সহজ কঠিন না দেখাও যে মূল বিন্দু আরো দুটো বিন্দু দেওয়া আছে বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের একটি ত্রিখণ্ডন বিন্দু শিক্ষার্থীরা একটু দেখো আমি অঙ্কটা একটু লিখে দেখাচ্ছি 3 এর 2 নম্বর অঙ্কটা দেখাও যে মূল বিন্দুর স্থানাঙ্ক কিন্তু 0 0 আমরা যেটা জানি মূল বিন্দু -3, -2 এরকম ও 6, 4 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সংযোগ রেখাংশের একটি ত্রিখণ্ডন বিন্দু এটা আমাদের দেখাতে হবে যে মূল বিন্দুটা হলো ওই প্রদত্ত বিন্দু দুটি সংযোগ রেখার একটি ত্রিখণ্ডন বিন্দু অপর সমত্রিখণ্ডক বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো অপর সমত্রিখণ্ডক এই যে ত্রিখণ্ডক
বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, এরকম স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে আমাদের দেখাতে বলছে যে দুটো বিন্দুর সংযোগ রেখা, আমরা লিখব দুইটি বিন্দু, এই যে এখানে দেওয়া আছে দুইটি বিন্দু, কি কি দেওয়া আছে, একটা হলো a -3 -2, আর একটা বিন্দু দেওয়া আছে b, সেটা হলো 6 4। এই দুটো বিন্দু যোগ করলে দেখো কেমন হয়, ab, এটা হলো মূল বিন্দু o 0 0, আর হলো এটা হলো আরেকটা বিন্দু, মনে করো অপর সমদ্বিখণ্ডক বিন্দু p। p বিন্দুর স্থানাঙ্কটা আমাদের বের করতে হবে, অপর সমদ্বিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, আর দেখাতে হবে যে ও বিন্দু হলো এই একটি সমদ্বিখণ্ডক বিন্দু, তার মানে ও বিন্দু দেখাতে হবে AP এর মধ্যবিন্দু। AP এর মধ্যবিন্দু আমরা বের করব। a কত দেখো, -3 -2, আর p হলো কত, p হলো 6 4, p হলো 6,4। আমরা যদি এটা অনুপাত দিয়ে দেখাই যে m1 m2, দেখো কতটুকু m1, a হলো m1, OB হলো m2। আমরা এই অনুপাতটার মান যদি 1:2 দেখাতে পারি, 1:2 দেখাতে পারি, তাহলে আমরা বলবো ও বিন্দুটা হলো AB এর সমদ্বিখণ্ডক বিন্দু। আমরা বলি যে B বিন্দুর স্থানাঙ্কটা আমরা এখানে বসিয়ে দেই 6 4, একটু ভুল লিখেছি আমি, P বিন্দুর কোনো স্থানাঙ্ক না, এটা বের করতে বলছে আমাদের। P বিন্দুটা হলো অপর সমদ্বিখণ্ডক বিন্দু। তো বইটা আমরা নিচে রাখি, দেখো দুইটি বিন্দু A লিখলাম, B এত লিখলাম, আর মূল বিন্দু O ধরি, মূল বিন্দুর স্থানাঙ্ক কত, 0 0, ও 0 0, ধরি মূল বিন্দু O AB কে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, কি লিখলাম আমি, ধরি মূল বিন্দু O 0 0, AB কে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, বহির্বিভক্ত না, অন্তর্বিভক্ত করে। আমরা অনুপাতের সূত্র দিয়ে দেখ কিভাবে আমরা ও বিন্দুর ভুজ কত, ভুজ হলো 0, ভুজ বের করার সূত্রটা কি, m1 x, আমরা এটা হলো m1 এভাবে লিখব, m1 x2 হলো 6, তাহলে কি লিখেছি আমি, AB কে, যেহেতু AB কে a বিন্দু এবং b বিন্দুর স্থানাঙ্কগুলো বিবেচনা করব, 0 সমান, মানে ও বিন্দুর ভুজ কিভাবে আমরা বের করব, m1 x2 প্লাস m2 x1, x1 হলো -3, এবার ব্র্যাকেটে দিবা, ভাগ হলো m1 প্লাস m2। এটা আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা প্রয়োগ করেছি। এবার যদি আমরা কোণাকুণি গুণ করি তাহলে এরকম হবে, 0 নিচে একটা 1 আছে মনে করো, তাহলে এইটা আগে লিখবো আমরা, 6m1 -3m2 = 0। যদি আমরা সাইড চেঞ্জ করি, এখান থেকে দেখো, তোমরা নিচে দেখো, আমি এই সাইডে চলে যাই, এখানে চলে যাই, ইমপ্লাইজ 6m1 = 3m2, এখান থেকে আমরা এইভাবে লিখি, ইমপ্লাইজ m1/m2 সমান 3/6, তাহলে 3/6 মানে হাফ, অতএব m1:m2 সমান 1:2। দেখো চিত্রের এই পাশে 1 ভাগ আর এই পাশে হলো 2 ভাগ, তাহলে আমরা বলতে পারি ও বিন্দু হলো AB এর একটি ত্রিখণ্ডক বিন্দু, ও বিন্দু হলো AB এর একটি ত্রিখণ্ডক বিন্দু। তাহলে সেই কথাটা আমরা লিখব যে অতএব ও বিন্দু, সবাই লেখো, ও বিন্দু AB এর একটি ত্রিখণ্ডক বিন্দু। কি ত্রিখণ্ডক বিন্দু বলছে, দেখা যাচ্ছে মূল বিন্দু এত বিন্দুর সংযোগ রেখে একটি ত্রিখণ্ডন বিন্দু, যার এখানে তাই লিখবো, AB এর একটি ত্রিখণ্ডন বিন্দু বা ত্রিখণ্ডন বিন্দু। প্রথম অংশের প্রমাণটা হয়ে গেল, এখন আমরা দ্বিতীয় অংশের প্রমাণটা করব। বলছে যে অপর সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। মনে করি অপর সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক, এটা মুছে ফেলি, চিত্র থাকবে, তোমরা নিচ থেকে লিখে যাও, ধরি অপর
ত্রিখণ্ড বিন্দু পি, তার মান হলো আমরা ধরি x, y। তাহলে পি কার মধ্যবিন্দু হবে? পি এবি ওবি এর মধ্যবিন্দু হবে, ওবি এর মধ্যবিন্দু হবে। তাহলে পি বিন্দুর ভুজ সমান, ভুজ বের করার সূত্র আমরা কি জানি? ভুজ বের করার সূত্র আমরা জানি ও বিন্দুর ভুজ আর বি বিন্দুর ভুজ যোগ করে 2 কে ভাগ, 0 + 6/2, এটা হলো 3। আর y এর মানটা আমরা যদি লিখি, পি বিন্দুর কোটি হলো y, এই যে সেটা আমরা কিভাবে লিখব? 0 + 4/2, দ্যাট মিন্স এটা হলো 2। তাহলে আমাদের কি হয়ে গেল? অপর সমদ্বিখণ্ড বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল অ্যানসার 3,2। এটা হলো তোমাদের নির্ণয় অ্যানসার। একটু অঙ্কটা তুলে না। তাহলে দেখো আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে অনেকটা মিল আছে নিয়মের দিক দিয়ে। তো আমরা কত নম্বর অঙ্কটা করলাম? 3 নম্বর অঙ্কটা দেখালাম। এখন আমরা আর কিছু অঙ্ক দেখাবো। আমরা এখন দেখাবো 5-এর 1। 5-এর 1 এই অঙ্কটা একটু দেখাবো, সবাই একটু দেখবে। মুছে ফেলবো বোর্ডটা, তারপরে 5-এর 1 নম্বর বোর্ডে লিখবো, তারপরে আমরা অঙ্কটা করব। তার আগে একটু যেটা আমরা বোর্ডে তুলেছি এইটা যদি একটু তুলতে বাকি থাকে, অথবা দেখতে বাকি থাকে, অথবা বুঝতে বাকি থাকে, দেখে নাও। আমরা এখানে দেখতে পাচ্ছি 3-এর 2 নম্বর অঙ্কটা কমপ্লিট করলাম। এখন আমরা পরে যে অঙ্কটা করব সেই অঙ্কটার দিকে লক্ষ্য করব। কত নম্বর অঙ্ক বলছি? পরে যেটা করব সেটা হলো 5-এর 1। বুঝতে পারলে? 5-এর 1 নম্বর অঙ্ক, সবাই একটু লক্ষ্য করো। 5-এর 1 অঙ্কটা বলছে যে 5-1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ম্যাথ করাচ্ছি, এটা হলো হায়ার ম্যাথ, একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য ফার্স্ট পার্ট, 3য় অধ্যায় সরলরেখার 2য় অনুশীলনী 3.2। শুরু করেছি প্রায় শেষ পর্যায়ে 3.2 এর আজকের ক্লাসের শেষ পর্যায়ে। আমাদের আরও একটা ক্লাস লাগবে, সুতরাং আমরা একটু ধৈর্য সহকারে দেখব। আজকে একটা ক্লাসে শেষ হবে না। 5-এর 1 a -24, a -24 একটু লিখে নাও, এবং b 4 - 5 বিন্দুদ্বয় সংযোগ রেখাংশ, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ, বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ AB কে C পর্যন্ত, AB কে C পর্যন্ত, AB কে C পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো, এমন ভাবে বর্ধিত করা হলো, এমন ভাবে বর্ধিত করা হলো যেন যেন AB সমান 3BC, AB সমান 3BC হয়। C বিন্দুর স্থানাঙ্ক কত? C বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, নির্ণয় করো। সবাই দেখো এবং একবার একটু পড়ার চেষ্টা করো। আমি পড়ে শোনাচ্ছি, সবাই দেখো। A -24 এবং B 4 - 5 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশ AB কে C পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন AB সমান 3BC হয়। C বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখন আমরা একটা সরলরেখা আঁকাবো AB। A বিন্দুর স্থানাঙ্কটা আমরা লিখে নিব কত? এটা হলো -24, -24। B বিন্দুর স্থানাঙ্কটা লিখব 4 - 5, 4 - 5। AB কে C পর্যন্ত এমন ভাবে বর্ধিত করব আমরা, এই AB কে C পর্যন্ত এমন ভাবে বর্ধিত করব যেন AB সমান 3BC হয়। AB হলো
3BC এর সমান, BC এর 3 গুণের সমান হলো AB। তো দুইটি বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এখানে আমরা এইভাবে লিখব, এখানে a - 2 4, তোমরা নিচ থেকে রাখো, আমার জায়গা নাই, এজন্য আমি এখান থেকে শুরু করলাম। b হলো 4 - 5 বিন্দুদ্বয়ে সংযোগ বা সংযোজক রেখাংশ AB কে, দেখো AB কে C পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন AB সমান 3BC, AB সমান 3BC হয়। দেখো 3BC, যেন AB সমান 3BC হয়। এখানে যদি একটু ক্যালকুলেশন করি, AB সমান 3BC, তাহলে AB বাই BC, AB বাই BC সমান 3/1, এভাবে লেখা যায়। অতএব AB is to BC 3:1, তাহলে AB is to BC সমান 3:1 দিয়ে আমরা কি বুঝি, যে B বিন্দু AC কে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। C বিন্দু কিন্তু দেখো বহির্বিভক্ত করেছে, এমন ভাবে বর্ধিত করা হলো। C বিন্দুটি কিন্তু AB কে বহির্বিভক্ত করেছে, B বিন্দুটি কিন্তু AC কে অন্তর্বিভক্ত করেছে। তাহলে আমরা বলতে পারি অতএব B বিন্দু AC কে 3:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। আমরা যদি C বিন্দুর স্থানাঙ্কটা ধরি C বিন্দু, বা এভাবে ব্র্যাকেট দিয়ে C এর পরে ব্র্যাকেট দিয়ে লিখি, C হলো xy। তো এখানে হলো অনুপাত হলো 3:1। এবার এটা আমরা ধরেছি x, y, কোনোভাবে x y এর মান বের করলে আমাদের অ্যানসার হয়ে যাবে। আমরা এবার এইগুলো মুছে ফেলি এবং অঙ্কটাও মুছে ফেলি, এটা আমাদের আর লাগবে না, এটাও আমরা মুছে ফেলি, এটা মুছে ফেলে এটা মুছে ফেলি। দেখো এবার আমরা বলতে পারি যে B বিন্দুর ভুজ কত? B বিন্দুর ভুজ হলো 4, কোটি হলো -5। ভুজ সমান, আমরা যে সূত্রটা জানি, ভুজ সমান C বিন্দুর ভুজ B বিন্দুর ভুজ সমান m1, এটাকে আমরা বলবো m1, এটাকে আমরা বলবো m2। আমরা যদি সূত্রটা লিখে নেই, m1 x2 m2 x1 m1 প্লাস m2 4 সমান m1 বলতে আমরা 3 বুঝবো, x2 বলতে আমরা C বিন্দুর ভুজকে বলবো, m2 হলো এই অনুপাতের দ্বিতীয়টা, আর x1 হলো a বিন্দুর ভুজ -2। নিচেই হলো অনুপাতের যোগফল, অর্থাৎ 3 + 1। যদি কোনাকুনি গুণ করি আমরা এরকম হবে 3x - 2 সমান 3 আর 4, 4 × 16। 2 কে যদি ডান পাশে নেই তাহলে 18 হবে। 3x সমান 18, অতএব x = 6। তাহলে আমাদের C বিন্দুর ভুজ আমরা পেয়ে গেলাম। C বিন্দুর ভুজ পেয়ে গেলাম। C বিন্দুর কোটি বের করব আমরা। কোটির যে সূত্রটা কি জানি আমরা, এখানে এবং লিখে কোটি সমান, কোটি কত? B বিন্দুর -5, তার সূত্র হলো m1y2 প্লাস m2y1, নিচে হলো m1 প্লাস m2। যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কেমন হবে? তো মানটা বসিয়ে গুণ করব। m1 হলো অনুপাতের প্রথমটা, m1, y2 হলো y, m2 হলো অনুপাতের দ্বিতীয়টা, আর y1 হলো 4। নিচে হলো অনুপাতের যোগফল, মানে 3 + 1। এবার আমরা চিত্রটা মুছে ফেলি, ক্যালকুলেশনটা এখানে করি। এটা হলো 3y + 4 = 3 আর 4, 4 × 5 = 20 -20। এবার 3y সমান হলো 4 যদি ডান পাশে যায় -24 হয়। y এর মান কত হবে? সংক্ষেপে বের করলে y = -8। আমাদের চেয়েছিল C বিন্দুর স্থানাঙ্কটা কত? আমরা C বিন্দুর স্থানাঙ্ক আমরা xy ধরেছিলাম, তাহলে অ্যানসার হবে 6, -8। 6, -8। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।
তো এই বইয়ের যে অঙ্কগুলো তোমরা করবে, এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্নমালা, বইটা খুলে তুমি যখন বিভিন্ন অঙ্কগুলো দেখবে যে প্রত্যেকটা অঙ্ক কোনো না কোনো সারে এসেছে, ম্যাক্সিমাম অঙ্কগুলো। সুতরাং কোনো অঙ্ক আমরা বাদ দিব না, প্রত্যেকটা অঙ্ক আমরা করব। তাহলে এই প্রশ্নমালা থেকে যে অঙ্কই আসবে না কেন সব অঙ্কগুলো আমরা পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ম্যাথ ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা করলাম। আমরা কোনো এক সময় হয়তো সেকেন্ড পার্টের কথা বলবো। আমরা এই 3 প্রশ্নমালা অর্থাৎ সরল রেখার সম্পূর্ণ প্রশ্নমালাগুলো না হলে অন্তত 5টা প্রশ্নমালা করে ফেলবো 3.5 পর্যন্ত। করার পরে আমরা যাব বৃত্তে, পরের প্রশ্নমালায়। তো সুতরাং পরের প্রশ্নমালায় যাওয়ার পরে আমরা যে অঙ্কগুলো আছে সেখানে সেই অঙ্কগুলো আমরা করে দিব, বাকি অঙ্কগুলো নিজ দায়িত্বে করে নেবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো, বাসার মধ্যে আছো, নিজেকে নিরাপদ রাখছো, আপনজনকেও নিরাপদ রাখছো। সবাইকে সুস্বাস্থ্য কামনা করি। সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, সবার দীর্ঘায়ু কামনা করে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে আমি। আবারও আগামীকাল দেখা হবে একই সময়ে। ততক্ষণ পর্যন্ত অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে, সুখে থাকো সবাই।